নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা হাজির হয়েছি মধ্যমগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, তিনি 10 বছর চেয়ারম্যান ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার, সিপিআইএম দলের পক্ষ থেকে মিহির দাশগুপ্ত, তাঁর বাড়িতে আমরা এই ঢুকছি। আপনারা দেখছেন নিরাভরণ এবং ওই ঘরে তার বাড়ি, ফ্যানটা বন্ধ করে দিয়ে আসে এবং আমরা ফ্যানটা বন্ধ করে দিয়ে এই এখানে গিয়ে আমরা তার সঙ্গে দেখা করব। আমরা পৌঁছে গেছি। মিহির দাশগুপ্ত, তিনি 10 বছর আমাদের মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং সিপিআইএম দলের দীর্ঘদিনের কর্মী। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। এখন আমরা আজ এসেছি আপনার কাছ থেকে কিছু একটা সাক্ষাৎকার আপনার নিতে। কিছু কিছু প্রশ্ন অবশ্য আছে, যে প্রশ্নগুলোকে আমি দুভাগে ভাগ করতে চাই। প্রথমত, যে আমরা যে আপনার 10 বছরের একটা প্রশাসনিক পদ দেখেছি, আর এছাড়া আপনার পার্টি দেবেন, এই দুটো দিক মিলিয়ে আমি এক এক করে আপনাকে একটু এগোচ্ছি। চেয়ারম্যান হিসেবে 10 বছর ছিলেন তো আপনি? চেয়ারম্যান 10 বছর ছিলাম, বিরোধী লিডার ছিলাম 10 বছর। আচ্ছা আচ্ছা, আপনি 10 বছর চেয়ারম্যান ছিলেন আর 10 বছর বিরোধী পক্ষে নেতা ছিলেন। বেশ, তার মানে আপনি 20 বছর আপনার এই এলাকায় কাউন্সিলর থেকেছেন। এই এলাকায় না, না আপনার, আমি বিভিন্ন এলাকায় দাঁড়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি প্রথমে দাঁড়াই 10-এ, তারপরে 11-তে, তারপরে 1-এ, 12-তে, তারপরে 1-এ। আচ্ছা, যদিও 12 আর 1 পরবর্তীকালে একই হয়ে গেছিল। তো যাই হোক, আমি প্রথমেই ওদিকটা না গিয়ে প্রথমে আমি আপনার পার্টি সম্পর্কে কিছু কথা বলি, সিপিআইএম দল সম্পর্কে। যে একটা ব্যাপার আজকে মেইনস্ট্রিম মিডিয়া বলতে বাধ্য হচ্ছে, যে একটা দল তৃণমূল কংগ্রেস, তারা একটা নির্বাচনে হেরে গিয়ে দলটা হাতের কালি মোছার আগে দলটা নিশ্চিহ্ন হয়ে গেল। অথচ আপনাদের দল সেই 1920 সালে জন্মানো দল এবং বহু নির্বাচন পরাজিত হয়েছেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র একটা আসন বিধানসভায় আপনাদের, সে যে কোনো কারণেই হোক, সে নির্বাচনী পদ্ধতির কারণেই হোক বা মানুষের মতামতের কারণেই হোক, সেই জায়গাটা আছে। কিন্তু আপনাদের লড়াই সংগ্রাম এবং আপনাদের যে দলের কাঠামো, সেই জায়গাতে কোনো ভাঙন ধরে না এবং প্রচুর যুবক যুবতী, নতুন ছেলেমেয়েরা আপনাদের দলে যোগ দিচ্ছে। এই ব্যাপারটা কি করে সম্ভব হয়? এটা আসলে কমিউনিস্ট পার্টির সঙ্গে অন্য দলগুলোর একটা পার্থক্য আছে। আচ্ছা, এই যে সভ্যতার ক্রমবিকাশ, হ্যাঁ, এবং সেটাও গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, দাস ব্যবস্থা থেকে শুরু করে দাস বিদ্রোহ এ পর 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 শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই শিল্প বিপ্লবের পর যে ধনতান্ত্রিক ব্যবস্থা এসছে, সেই ধনতান্ত্রিক ব্যবস্থাতেও শ্রমিক শোষণের বিরুদ্ধে লড়াইটা যতদিন না সমাজ ব্যবস্থার মধ্যে একটা ঐক্য আসছে, আচ্ছা, পারস্পরিক ঐক্য আসছে, যতক্ষণ না সমাজ ব্যবস্থার মধ্যে শোষণটা বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু কমিউনিস্ট পার্টি থাকবে, কমিউনিস্ট পার্টির লড়াই থাকবে, সংগ্রাম থাকবে, এবং এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তনের দিকে এগিয়ে যাবে, যেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। ওটা ব্যক্তিগত মালিকানার পক্ষে সম্ভব। আচ্ছা, এই দলটাই হয়েছে সেইভাবে তৈরি, সুবিধাবাদী লোকদের নিয়ে। এবং বিজেপিও সেটা বুঝতে পেরে বিজেপি সম্পূর্ণ মদত দিয়েছে। একদিকে বাম চরমপন্থীরা, মাওবাদীরা, আর একদিকে দক্ষিণপন্থীরা। 77 সালে বামফ্রন্ট এসে যে কাজগুলো করেছিল, প্রথমে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি, তারপরে করলো একেবারে গণতন্ত্রকে বিকেন্দ্রীভূত করে
সমাজের নিচু তলার মানুষেরকে মর্যাদা দিল। যা আগে ছিল পঞ্চায়েতি ব্যবস্থা, 14 বছর নির্বাচন হয়নি, সেই পঞ্চায়েতি ব্যবস্থাটাকে ত্রিস্তর, গান্ধীজির স্বপ্ন, ত্রিস্তর পঞ্চায়েত, এই পঞ্চায়েত করার মধ্য দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেল যে 78-77 সালে পঞ্চায়েত, 78 সালে বলছে পশ্চিম বাংলার বুকে এত বড় বন্যা কোনোদিন হয়নি। আর সেই বন্যা মোকাবেলা করলেন সমস্ত পঞ্চায়েতি ব্যবস্থা, যারা গরিব মানুষ, ক্ষেত মজুর, গরিব কৃষক, তারা পঞ্চায়েত প্রধান হয়েছে, পঞ্চায়েত মেম্বার হয়েছে, যা আগে হতে পারতো না। বুদ্ধিজীবী বন্টন করতে গিয়ে তো বেশ কিছু মানুষ আপনাদের শত্রু হয়েছে। সেটা হয়েছিল জোরদার জমিদার। আচ্ছা, যাদের উদ্বৃত্ত জমি আছে, আচ্ছা, তারা বামফ্রন্টের প্রতি ক্ষুব্ধ হয়েছিল। আচ্ছা। এই জমি দেওয়ার মধ্য দিয়ে যে খাদ্য উৎপাদন বাড়লো, তাতে প্রায় 22,000 কোটি টাকা একটা গ্রামীণ বাজার তৈরি হলো। একদিকে ক্ষেত মজুর, গরিব কৃষক মর্যাদা পেল, মানে সেই সময়ের মূল্যায়নে 22,000 কোটি টাকা। হ্যাঁ, মর্যাদা পেল, একদিকে মর্যাদা পেল। আর এই মর্যাদার মধ্য দিয়ে যে মানুষগুলো কোনোদিন মর্যাদা পায়নি, সেই মানুষগুলো মর্যাদা পেল। চাষ করলো নিবিড় ভাবে, সেচের ব্যবস্থা করলো বামফ্রন্ট, তার মধ্যে দিয়ে খাদ্য উৎপাদন বাড়লো। আগে খাদ্যে আমরা ঘাটতি ছিলাম, খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হলাম। আচ্ছা। এর মধ্যে দিয়ে তরি তরকারি উৎপাদন বাড়লো, মাছের উৎপাদন বাড়লো। আচ্ছা। অর্থাৎ গ্রামীণ একটা অর্থনীতি ব্যাপকভাবে তৈরি হলো। 7,000 প্রাইমারি স্কুল তৈরি হলো। হ্যাঁ, 27,000 স্কুল সেই সময় সব মিলিয়ে তৈরি হয়েছিল। প্রাইমারি স্কুল তৈরি হলো, এবং এই প্রাইমারি স্কুল তৈরি হওয়ার পর গ্রামে গঞ্জে সমস্ত বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করলো। নতুন মাস্টার অ্যাপয়েন্টমেন্ট হলো, মাস্টার মশাইদের মর্যাদা বৃদ্ধি করলো। যারা সমাজের তৈরি করছে, ভিত তৈরি করছে, তাদের আগে কোনো মায়না পরিষেবা ছিল না। এটা একটা বড় পয়েন্ট আপনি তুলেছেন এখন, যে মাধ্যমিক পরীক্ষার্থী আপনাদের শাসনকালে প্রতি বছর বাড়তো, সংখ্যাটা বাড়তো, আর বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা কমছে। এটা জনসংখ্যা বাড়ছে, অথচ মাধ্যমিক পরীক্ষার্থী কমছে। এটার কারণটা কি? এটার কারণ হলো এইটা যে এখন স্কুলে মাস্টার নেই, কিছু নেই, ছাত্রদের পড়াশোনার কোনো ব্যবস্থা নেই ভালোভাবে। স্কুল ছাত্ররা উৎসাহ হারিয়ে ফেলছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে আমি করি, যে বুদ্ধদেব ভট্টাচার্য তো শিল্পের জন্য যে প্রচেষ্টা করেছিলেন এবং সফল হয়েওছিলেন, টাটা এখানে কারখানা গড়িয়ে ফেলেছিল 85%, মানে 85%। কিন্তু এর আগে কি শিল্প সম্পর্কে আপনাদের এই চেতনা ছিল? মানে আপনারা কি শিল্প গড়েছেন কোন? সত্যি সত্যি কি আপনাদের এই শাসনকালে শিল্প? কমিউনিস্ট পার্টি বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ করেই সবকিছু করে, এবং বাস্তব বিশ্লেষণ, একদিকে বাজার তৈরি করো, শিল্পপতিরা এমনি আসবে না। বাজার তৈরি করো, গরিব মানুষের একটা কাপড়ের জায়গায় যদি 2টো কাপড় কেনার ক্ষমতা তার থাকে, তাহলে কাপড়ের মেরু বাড়তে বাধ্য। যদি একটা বইয়ের জায়গায় 2টো বই কেনার ক্ষমতা থাকে, বাধ্য। যদি তার অন্য যে কোনো জিনিস কিনবা, চাষের সরঞ্জামও যদি কিনতে হয়, তাহলে লোহা শিল্প, ইস্পাত শিল্প বাড়তে বাধ্য। আচ্ছা, আমি বলছি যে কর্মসংস্থানের জন্য তো আপনারা আইটি সেক্টরে একটা বড় কাজ করেছিলেন, আপনাদের এই সেক্টর 5, এটা তো আপনাদের সময় গড়ে উঠেছে। সেটা আমি আসছি। আচ্ছা, যে বামফ্রন্টের যে কাজগুলো, যে 12 ক্লাস অব্দি বিনা পয়সা পড়ার ব্যবস্থা করলো, এর মধ্য দিয়ে যেমন শিক্ষাঙ্গনে আরো বেশি ছাত্রছাত্রী আসলো, পাশাপাশি এই যে কৃষি ভিত্তির উপর কৃষির যে বাজার, যে তৈরি নতুন বাজার, যে কৃষির উন্নতির জন্য কৃষকদের হাতে পয়সা, তার জন্য মধ্যমগ্রামে তো তার উদাহরণ। মধ্যমগ্রামে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না। আচ্ছা, বামফ্রন্টের সময় দুটো ইঞ্জিনিয়ারিং কলেজ মধ্যমগ্রামে। কোনগুলো? একটা এই খালপাড়ে, এই বাদু রোডে। আচ্ছা। আর একটা
নদীবাগ মোল্লাপাড়ায়, আচ্ছা বারাসাত মধ্যমগ্রামের এতে মধ্যমগ্রামের মধ্যে আচ্ছা, দুটো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। পৌরসভা অঞ্চল। হ্যাঁ, পৌরসভা অঞ্চল। আচ্ছা, কয়েকটা বিএড কলেজ আছে, হ্যাঁ বেশ কিছু কারখানা আছে। হুম আজকে সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ঢুকছে। হুম আর বামফ্রন্টের ওই সময় হুম একদিকে বামফ্রন্ট যখন বাজার তৈরি হলো, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লো, শিক্ষিত বেকারের সংখ্যা বাড়লো, তখন কৃষির উপর ভিত্তি করে শিল্প স্থাপনে নজর দিল। হুম আর শিল্পপতিরাও দেখলো যে ওয়েস্ট বেঙ্গল একমাত্র যে ভূমি সংস্কারটা সাকসেসফুলি করেছে, হুম খাদ্য উৎপাদনে সাফল্য লাভ করেছে, হুম এমন একটা সাফল্য লাভ করেছে যে গ্রামে একটা অর্থনৈতিক জোয়ার এসে তারা কিছু কিনতে পারে, নতুন কিছু কিনতে পারে, এবং সেই বাজারটাকে ধরবার জন্য তখন একের পর এক শিল্প আসছে। আচ্ছা, আর সেই শিল্প, হুম তার সঙ্গে গভর্নমেন্টের সদিচ্ছা, বামপন্থ সরকারের ইস্তহার, হুম একের পর এক আসছে। হুম আইটি সেক্টর, হুম যেটা আমি বলছিলাম, হ্যাঁ আইটি সেক্টর হলো, বিভিন্ন কলকারখানা আসা শুরু হলো। এই যে সেদিন ওরা বলছে ওই একটা স্টিল ফ্যাক্টরির এক্সটেনশন হচ্ছে, তার উদ্বোধন হচ্ছে, আরে ওটা তো বামপন্থের সময় এসছে। হুম আচ্ছা, তখন কিন্তু বামপন্থের আর একটা অসুবিধা ছিল হুম শিল্প আসার ক্ষেত্রে, হুম সেটা ছিল লোডশেডিং। উত্তরাধিকার সূত্রে লোডশেডিং আচ্ছা, উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, আগেই ছিল সেটা, আগে থেকেই ছিল। একেবারে ঠিক। সিদ্ধার্থ রায়ের পরপর একের পর এক সাঁওতালদি, বিদ্যুৎ ঘাটতি, মেজিয়া, বিভিন্ন বক্রেশ্বর, হুম টিটাগড়, হুম বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র শুরু করলো। হুম সাঁওতালদি হুম এইসব তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করে শিল্পপতিরা দেখলো বিদ্যুতেও এরা স্বয়ং সম্পূর্ণ হচ্ছে। হুম সুতরাং এখানে শিল্প এখন দরকার, হুম আমাদের বিক্রি হবে, হুম আমাদের বাজারটা সম্প্রসারিত হবে। হুম ফলে তারা আসতে আরম্ভ করলো, হুম গভর্নমেন্টের আহ্বানে আসা শুরু করলো। আর ঠিক সেই সময় হুম বিজেপি এদিকে, মাওবাদীরা হুম এদিকে, তৃণমূল তৈরি হয়ে গেছে হুম মাওবাদীদের আশীর্বাদে এবং এদের আশীর্বাদে, বিজেপির আশীর্বাদে, এবং কংগ্রেসেরও ভূমিকা তখন ভালো ছিল না, আচ্ছা, যেহেতু তার আগে ওখান থেকে সমর্থন প্রত্যাহার করবে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য কংগ্রেসেরও ভূমিকা ভালো ছিল। ফলে স্বাভাবিকভাবে, ওই পরমাণু চুক্তির ব্যাপারে, হ্যাঁ, হ্যাঁ ঠিক, স্বাভাবিকভাবে তখন এরা সবাই মিলে বামফ্রন্টের বিরুদ্ধে অনৈতিকভাবে আন্দোলন শুরু করলো, যে আন্দোলনের কোনো পলিটিক্যাল পার্টি এই আন্দোলন করে যে এই ক্ষেত্রে কি মিডিয়ার খুব বড় ভূমিকা ছিল? এবং মিডিয়ারও ভূমিকা ছিল এই কারণে, মিডিয়া তো বড় লোকদের সাথে, হ্যাঁ, মিডিয়া সেই সাংবাদিকরা আর এখন নেই। হুম এমন সমস্ত সাংবাদিক ছিল বিবেকানন্দ মুখোপাধ্যায়, সত্যেন মজুমদার ছিলেন, খুব বড় সাংবাদিক, ইভেন আনন্দবাজারে যে ছিল রঞ্জিত রায় এগনি অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ এরা সমস্ত নেই, এম জি আকবর, এরা সমস্ত এখন তো তারা নেই কেউ আর, না, সেইভাবে লেখেও না, অনেকে মারাও গেছে সেই সাংবাদিকরা। তখন সংবাদপত্রের একটা আলাদা ভূমিকা ছিল, এখন ভূমিকাটা হচ্ছে তাদের অ্যাডভার্টাইজ, তাদের টাকা যত বেশি পাবে তার উপর সাংবাদিকরা বাধ্য হয়। অনেক সাংবাদিককে দেখা যাচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া ছেড়ে তারা এই ডিজিটাল মিডিয়ায় চলে আসছে, আলাদা করে কাজ করছে, কারণ এটা তারা বাধ্য হচ্ছে। যেমন আচ্ছা, এখন সুমন চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ, উনি
এখন স্বীকার করছেন অনেক অনেক কিছু। অনেক কিছু স্বীকার করছি। উনি সেদিনও একটা ডিবেটে আমি দেখলাম, উনি বলছেন যখন ওই সজল ঘোষ বলছে সাইবাড়ির থেকে শুরু করে হ্যান তার ওই এদের হত্যা করা, বিজন সেতুতে মা আনন্দমার্গীদের হত্যা করা থেকে শুরু করে বিভিন্ন এগুলো বলছে, নন্দীগ্রামের হত্যা, গণহত্যা। উনি বলেন আপনারা তো সোজাসুজি উনি প্রশ্ন করলেন যে আপনারা তো অনেকগুলো কমিশন বসিয়েছে, তৃণমূল তো অনেকগুলো কমিশন বসিয়েছে, তো কমিশনের রিপোর্ট আপনারা তো এখন সরকারে, সেই রিপোর্ট গুলোকে বাইরে বার করুন, প্রকাশ্যে নিয়ে আসুন। তাই তদন্তগুলো সব ধামাচাপা পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি যে আপনি বললেন যে আপনার এই 20 বছরের যে প্রশাসনিক জীবন, তার মধ্যে 10 বছর আপনি পৌরসভা পৌর প্রধান ছিলেন। এই সময়কালে মধ্যমগ্রামের উন্নয়নের কাজে আমি আপনাকে একটা কথা বলি যে একটা পক্ষ যারা এখন বিলুপ্ত, সেই বিলুপ্ত পক্ষের একটা চরিত্র নিয়ে রূপকার মধ্যমগ্রামের রূপকার বলে একটা কথা ওঠে। যে সেই ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা ছিল, মানে আপনার যে 10 বছরের যে পৌর প্রধানের যে থাকার যে সময়টা, সেই সময়টাতে আপনারা মধ্যমগ্রামের জন্য কি কি কাজ করেছেন সেটা তো আপনার কাছে ভালো তথ্য আছে। আমাদের যেটা ছিল, আমরা যখন এতে আসি, পৌরসভায় আসি, পৌরসভায় 1993 সালের পৌরসভা তৈরি হয় 7 সেপ্টেম্বর, নমিনেটেড বোর্ড। আচ্ছা, 94 সালে নির্বাচন, নির্বাচনে আমরা জিতলাম। আমাদের উপর দায়িত্ব পড়লো মধ্যমগ্রাম পৌরসভা পরিচালনা করা বামফ্রন্টের উপর। আমি পার্টির নির্দেশে আমি চেয়ারম্যান হলাম। আচ্ছা, আমাদের একটা বামফ্রন্ট ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, পরিকল্পনা খাতে যা টাকা বরাদ্দ তার অর্ধেক এই পৌরসভা পঞ্চায়েতের মধ্য দিয়ে খরচ করা, এই নীতির সুফলের মধ্য দিয়ে এবং পঞ্চায়েতি আইন যেটা তৈরি হলো, যেটাকে রাজীব গান্ধী পর্যন্ত প্রশংসা করেছেন, করতে বাধ্য হয়েছেন। একদিকে মানুষকে সঙ্গে নিয়ে পৌরসভাকে পরিচালনা করা, তার জন্য ক্ষমতা শুধু চেয়ারম্যান না, একটা চেয়ারম্যান ইন কাউন্সিল তৈরি করা, নিয়মিত বোর্ড মিটিং করা, এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে পরিকল্পনা খাতের যে টাকা আসতো, সেই টাকাকে বোর্ড মিটিং এ প্রত্যেকের মতামত নিয়ে বন্টন করা এবং অত্যন্ত সততার সঙ্গে ইঞ্জিনিয়ারদের শুধু না, তখন জনপ্রতিনিধিদের গুরুত্ব দেওয়া হতো এবং আমরা মানুষের কাছেও যেতাম। আচ্ছা, পরিকল্পনা যখন আমরা করতাম তখন তার আগে মানুষের প্রত্যেক পাড়ায় পাড়ায় মিটিংও করেছি। আচ্ছা, এবং এই মিটিং করার মধ্য দিয়ে আমরা কিন্তু কাজগুলো করতাম। আমরা যদি মধ্যমগ্রামের সেই সময়কার এটা দেখি, সেই সময় দেখলে দেখা যাবে মধ্যমগ্রামের বাদুর রোডের এদিকটায় কোনো পিচের রাস্তা নেই। আচ্ছা, ভাইব্রেটিং রোলার কিনলাম। আচ্ছা, যেটা ছোট রাস্তাগুলোকে ভাইব্রেট করে বসানো যায়। আচ্ছা, সেটা যদিও তৃণমূল বিক্রি করে দিয়েছে, ওরা বিক্রিও করে দিয়েছে। আচ্ছা, আমরা কেএমডি এর সঙ্গে যোগাযোগ করে, মন্ত্রী বামফ্রন্টের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে আমরা জলের প্রকল্প করলাম। প্রত্যেকটা ওয়ার্ডে কিভাবে আমরা করতে পারি, জল দিতে পারি, তার জন্য পাম্প বসানো শুরু করলাম, ডিপ টিউবওয়েল। আর যে ডিপ টিউবওয়েল গুলো বসানো ছিল আগে, ওই রাস্তায় জল দিত, গোটা 2-3 ছিল,
আর পঞ্চায়েতের আমলে যে ছিল সেইটাকে আমরা রিনোভেট করলেন নাকি? আমরা নিয়ে নিলাম। আচ্ছা। নিয়ে পৌরসভার যে বারান্দাটা যেখান থেকে আমরা উঠি হ্যাঁ হ্যাঁ। ওইখানেই ছিল একটা ওইটা নিজ ওইটাকে তুলে দিলাম। না, পৌরসভা বিল্ডিংটা কি আগে থেকেই ছিল? না, আচ্ছা বলছি আচ্ছা। ওই বিল্ডিং এ আমরা পৌরসভার সিদ্ধান্ত নিলাম নিচে কিছু দোকান করব, আচ্ছা করে তারপরে করব। আমরা অ্যাডভার্টাইজ দিলাম, আচ্ছা টেন্ডার করলাম। অ্যাডভার্টাইজ দেওয়ার পর আবেদন আসলো। তাদের সঙ্গে কথা হলো, যারা পেলো হুম। তাদের সঙ্গে কথা হলো, ফার্স্ট ফ্লোর করবে, গ্রাউন্ড ফ্লোরের টাকা দেবো। আচ্ছা এই হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরের টাকা দেবো। সেকেন্ড ফ্লোর করবে, ফার্স্ট ফ্লোরের টাকা দেবো। আচ্ছা। থার্ড ফ্লোর করবে, সেকেন্ড ফ্লোরের টাকা দেবো, তারপরে ফাইনাল দেবো। এইভাবে করলাম। এবং আমার সেই সময় মনে আছে হুম। ওইখানে একটা শিল্পীদের প্রদর্শনী হয়েছিল। আচ্ছা। এবং যোগেন চৌধুরীর থেকে শুরু করে হ্যাঁ। টপ টপ শিল্পীরা এসেছিল, এবং সেটা টাটা এর চেয়ারম্যানকে নিয়ে এসেছিল ওরা। আচ্ছা। এই পদে পদে এই বাধাকে অতিক্রম করে আমরা ওই বিল্ডিং তৈরি করেছি। আচ্ছা, পৌরসভা গঠনের সময় তো আপনাদের রাজনৈতিক ভাবে বাধা এসছে? হ্যাঁ, ওই তো হুম। রাজনৈতিক ভাবেই তো বাধা। হুম। তার আগে পৌরসভা গঠনের আগে, হুম। পৌরসভা যখন গঠন হবে হুম। তার আগে আমাদের মধ্যমগ্রাম গার্লস স্কুল একটা কনভেনশন হয়, হুম। নাগরিক কনভেনশন। হুম। সেখান থেকে হয়েছিল যে 4টে পঞ্চায়েত আর মধ্যমগ্রামের পরিষেবা দিতে পারছে না, হুম। সুতরাং পৌরসভা করা দরকার। হুম। তার বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে গিয়েছিল, স্টে অর্ডার নিয়ে এসে, আচ্ছা। ফলে পিছিয়ে গেল। আর পিছিয়ে আচ্ছা। পরের ইলেকশন, আচ্ছা। এবং সেই ইলেকশনে ইচ্ছে করলে আমরা পারতাম, কিন্তু সুবিধাবাদী রাজনীতি, এই যে দলত্যাগের রাজনীতি হ্যাঁ। যা তৃণমূল বিজেপি এরা চালু করেছে, হুম। সেই রাজনীতি আমরা করিনি বলেই হ্যাঁ। আমরা কিন্তু অন্য দল থেকে টেনে টেনে আনি। হ্যাঁ, ঠিক। তার ফলে বিজেপির একজন ছিল, তৃণমূলের 9 জন ছিল, আর 2 জন ছিল কংগ্রেসের। হুম। আমরা একজনকে নিয়ে আসলেই হয়ে যেত। হ্যাঁ। আমাদের কাছে প্রস্তাবও ছিল, আচ্ছা। কিন্তু আমরা এই সুবিধাবাদের রাজনীতি নেই। আচ্ছা, আমি আপনাকে এবার একটা অন্য প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে- আচ্ছা, এইবার বলি, হ্যাঁ। এই যে ফ্লাইওভার, হ্যাঁ। ফ্লাইওভার যখন স্যাংশন হয়, হ্যাঁ। ফ্লাইওভার যখন আমরা করছি, হুম। তখন আমরা সমস্ত হকারদের একটা আবেদনও করেছিলাম, হ্যাঁ। সমস্ত হকারদের লিস্ট করেছিলাম। হ্যাঁ, পথ হকারদের আপনারা তলায় আমরা ভেতরে হ্যাঁ। তাদের জায়গা করে দিয়েছিলাম, করে দিয়েছেন, এবং তারা এখনো পর্যন্ত কিন্তু তার যে উদ্বোধনী ফলকটা হুম। নেই আচ্ছা। কোথাও। আচ্ছা। এবং রবীন্দ্র মঞ্চ করা, এ করা, হ্যাঁ। এবং এই ব্যাপারে হুম। আমাদের সিআইসির ভূমিকা ছিল হুম। অত্যন্ত। আচ্ছা। আমাদের কেউ জলের এতে ছিল, হুম। কেউ পিডব্লিউডিতে ছিল, কেউ এতে ছিল। হুম। আমরা জয়েন্টলি কাজ করতাম। আচ্ছা, মানে আপনার কমিউনিস্ট পার্টিতে যেটা জয়েন্টলি কাজ করতাম, এবং কাজ করার মধ্য দিয়ে এটা একক কৃতিত্ব কারণ না, চেয়ারম্যান কাউন্সিল সবাই মিলেই এটা করা। হুম। এইটা হলো ইলেকট্রিক চুল্লি, হ্যাঁ। হলো ঠিক। ডাম্পিং গ্রাউন্ড কেনা হলো, আচ্ছা। যা বড় বড় মিউনিসিপালিটি গুলো নেই, আচ্ছা। সেই ডাম্পিং গ্রাউন্ড আমরা কিনলাম। তার মানে গোটা পৌরসভাটাই তো আপনাদের হাতে সাজানো, হ্যাঁ। মধ্যমগ্রাম পৌরসভাটা। হুম। তাহলে এই যে একটা মিথ্যা প্রচারের মানুষ,
যে এই রূপকার রূপকার বলে এখন আর উপকার লেখে না, এখন নয়া উপকার আচ্ছা, এখন আর উপকার লেখে এসব লেখে না। হ্যাঁ, তারপর চৌমাথার থেকে যে ডিভাইডার করে হ্যাঁ রাস্তা চওড়া করা, হ্যাঁ, এটাও আমাদের করা। আচ্ছা, ডিভাইডার করে ওই ডিভাইডারে যে লাইট লাগানো, হ্যাঁ এবং এখানকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা এ করে, ওরা ওই বাঁশ দিয়ে প্রথমে এ করে কিছু গাছ টাছ লাগিয়েছিল, হুম পরবর্তীকালে এটা করেছে ওরা, ওই মূর্তি বসিয়েছে, হুম। কিন্তু লাইট আমরাই বসিয়ে দিয়ে গেছি। হ্যাঁ, ইহারার দিকে যেটা আছে ওটা তাহলে কি? ওইদিকে তো কাছে একেবারে। হুম আমাদের এটা কোথায়, পুরনো 2 নম্বরে যে ইট ভাটাটা ছিল, হুম, ওই ইট ভাটাটা আমরা কিনে নিয়েছিলাম। হ্যাঁ, পুরো 2 নম্বর করছে রাস্তায় এপারটা ওইখানে জলগুলো পরিশুদ্ধ হচ্ছে, ওইখান থেকে জল সাপ্লাই দেওয়া হচ্ছে, ফলে ওটা আর কার্যকরী হয়নি। আচ্ছা, আমি এবারে আপনাকে একটু বলি, আমি দেখছিলাম আপনার ঘরে প্রচুর বইপত্র, একটুখানি একবার আমি দর্শকদের একটা দেখাতে চাইছি যে এই জায়গাটা, যে এইগুলো হলো রবীন্দ্র রচনাবলী সব। হ্যাঁ, এগুলো রবীন্দ্র রচনাবলী। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মহাভারত, হুম এটা হলো মহাভারত। হুম, এটা আরো পড়ে। আপনি কি এখনো অবসর সময়ে বইপত্র পড়ে সময় কাটান? এটা হ্যাঁ, এখনো পড়ি। আচ্ছা এটা দীপ্তেন্দ্র সান্যালের রচনা সংগ্রহ। আচ্ছা, বিশ্বের শ্রেষ্ঠ প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু হলো, এবার রবীন্দ্রনাথ ঠাকুর। হুম, তো যে আপনাকে পেছনে আবার একটা গ্রুপ আছে। আচ্ছা, এইগুলো সামনের দিকে রাজনৈতিক সমস্ত সংগ্রহ আপনার, আরো এদিকে আছে, নিচে আছে, হ্যাঁ, নিচে প্রচুর বই আছে। ইস্পাত টিস্পাত সবই আছে। হ্যাঁ, হুম, এটা মনে হয় বিদ্যাসাগর, আচ্ছা, বিদ্যাসাগর রচনাবলী। হুম। যাই হোক, তাহলে মানে আপনার এই যে এটা একটা আপনার মানে সময় কাটানোর উপাদান, মানে হ্যাঁ, আমি এখানে বসে পড়ি, এখানে বসেই পড়েন। যাকে দেখছো হুম, এলো আগরতলা, এই আগরতলা না, এ হলো আমাদের এর ত্রিপুরার পার্বত্য উপজাতির এ ছিলেন, ওখানে বেড়াতে গিয়েছিলাম, তখন আমায় এইটা উপহার দিস। আচ্ছা, তার মানে এই যে আমি বলছি যে ধরুন এই কমিউনিস্ট পার্টি এটা যে আপনি এতদিন ধরে করছেন, এর ফলে আপনার মধ্যে একটা একটা প্রাপ্তির আনন্দ নাকি হতাশার দুঃখ, কোনটাকে মনে করো? শোনো, হ্যাঁ, যদি সেই দিক দিয়ে বলো, কমিউনিস্ট পার্টি যারা একবার ভেতরে ঢুকেছে, হুম যারা তার গঠনতন্ত্র, তার রাজনৈতিক প্রস্তাব হুম থেকে শুরু করে হুম সমস্তটা যে পড়েছে হুম এবং বুঝবার চেষ্টা করেছে, হুম আমার ধারণা খুব মারাত্মক পদস্খলন না হলে হুম সে পার্টি ছাড়তে পারে না। আচ্ছা, এবং মানে পার্টির ভালোবাসার মধ্যে জায়গা কাজ তৈরি করার মধ্য দিয়ে একটা আনন্দ পায়, আচ্ছা, যে বিভিন্ন গরিব মানুষের মধ্যে হুম, একটা নিবিড় যোগাযোগ করা। আপনি এখনো সেই আনন্দ উপভোগ করেন? তবে হ্যাঁ, উপভোগ করেন। শোনো, আমার তো চাকরি ছাড়িয়ে প্রায় এ করেছে, আচ্ছা, শেষ দিকে, যদিও চাকরির আচ্ছা, শেষ আচ্ছা, দিকে, কিন্তু আমার মধ্যে কোনো রকম এ নেই। আক্ষেপ নেই। আমি যুবও করেছি, যুবর প্রথম সম্মেলন, হ্যাঁ, যেটা বুদ্ধদেব বর্ষার সেক্রেটারি হলেন, আচ্ছা,
সেই প্রথম সম্মেলনে আমি ডেলিগেট। এই একটা ঐতিহাসিক মুহূর্ত আর কি। হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ, কৃষক সভা, হ্যাঁ, তার জেলা রাজ্য সম্মেলনে আমি ডেলিগেট। আচ্ছা, আমি কৃষক সমিতি করেছি, হেঁটে এখান থেকে রাজার থানার ওই খালটারে পাশ অব্দি আচ্ছা, আমি কৃষকদের মধ্যে সংগঠন করতাম। আচ্ছা, আমি এতে গেছি রবীন্দ্র চণ্ডীগড় অঞ্চল, হুম, আমি ওদিকে খড়িবেড়ে টড়িবেড়ে ওদিকেও গেছি, হুম, কৃষক সমিতিও করেছি। আচ্ছা, এই যে আনন্দ, হুম, যে বর্গা রেকর্ড তখন হতো, তখন শিখতাম যদিও হুম, আমি যেতাম যাদের সঙ্গে, হুম, তাদের কাছে দ্বারা অনেক কিছু শিখতে পারতাম। এখানকার কমল মুখার্জি, হুম, গুস্তি স্কুলের হেডমাস্টার, হ্যাঁ, রবিদা, হুম। তিনুদা থেকে শুরু করে প্রদর্শন কি আপনার বড় না ছোট বয়সে? প্রদর্শনাল আমার ছোট ভাইয়ের বন্ধু। আচ্ছা, আপনার জুনিয়র। উম, আচ্ছা, আহ, প্রদ্যুৎ, হুম, এরা, প্রদ্যুৎ আমার চেয়ে আগে পার্টি মেম্বারশিপ আমার চেয়ে আগে। আচ্ছা, প্রদ্যুৎ তো ছাত্র ফেডারেশন থেকে, ও তো ছাত্র ফেডারেশনের জেলা কমিটিতে গিয়েছিল, হুম, এবং ওর পড়াশোনা মার্ক্সবাদী এর উপর পড়াশোনাও অত্যন্ত ভালো ছিল। হুম। আমি যদি আপনাকে এক কথায় বলি যে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আহ, যুব সমাজের কাছে আপনার মেসেজ কি পার্টির পক্ষ থেকে, যে আহ, তাদের কি কর্তব্য এই সমাজ ব্যবস্থার উপরে, এই সামাজিক পরিস্থিতির উপরে তাদের কর্তব্য কি হওয়া উচিত এই মুহূর্তে? যে ধনতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে চালু আছে, হুম, সেই ধনতান্ত্রিক ব্যবস্থা আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার থেকে যে ধনতান্ত্রিক ব্যবস্থায় হুম, এ করলো, কৃষি বিপ্লব না করে, হ্যাঁ, তার ফলে আর একদিক দিয়ে নয়া উদারবাদী নীতি, হুম, এর মধ্য দিয়ে মানুষের যে কণ্ঠরোধ করা হচ্ছে, হুম, নতুন নতুন কৌশলে যে কণ্ঠরোধ করা হচ্ছে, হুম, এবং মার্ক্সবাদ যে অত্যন্ত সঠিক কথা বলেছে, হুম, সঠিক কথা যে সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন না করা যায়, হুম, আমূল পরিবর্তন না করা যায়, হুম, সমাজে বেশিরভাগ মানুষ যারা হুম, খেটে খাওয়া মানুষ, যারা যারা ইমারত গুলো তৈরি করেছে, হুম, তাদেরকে যদি ক্ষমতায় না আসা যায়, হুম, তাহলে মর্যাদাটা বুঝতে পারে না মানুষের। যে মর্যাদাটা বুঝতে পারতো না, হুম। যারা এখন বলছে হিন্দুত্বের কথা। আচ্ছা, যুব সমাজকে বলবেন যে এই মুহূর্তে মানে মার্ক্সবাদী দর্শনটাকেই পাথেয় করে ভবিষ্যতে এগোতে হবে। অ্যাকচুয়ালি সমাজ ব্যবস্থার পরিবর্তন না হলে হ্যাঁ, বেকারির থেকে শুরু করে, দারিদ্রতার থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থার গণতন্ত্রীকরণ শুরু থেকে, গণতন্ত্রকে রক্ষা করা শুরু করা, কোনো কিছুই সম্ভব না। হুম, ফলে এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করার এতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, দলমত নির্বিশেষে সবাইকে। হুম। ঠিক আছে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি অনেক দিন থেকে চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেছে, আমি বুঝতে পারছি। আবার পরবর্তীকালে দেখা করার একটা প্রত্যাশা থাকলো, সময় সুযোগ করে যদি আবার যোগাযোগ করা যায়। আচ্ছা, আপনাকে তো সবাই মানে এমনি নিকনেম চাঁদদা হিসেবে জানে, ওইটা নিয়ে ওই নামেই কিন্তু পার্টি মহলে বিশেষ করে পরিচিত। আর মধ্যমগ্রাম চৌমাথা থেকে মোটামুটি ভাবে আপনাকে আমি দেখেছি, যখন আপনার বাড়ি চিনতাম না, আসার সময় ওইখান থেকে নাম বললে সবাই আপনাকে চেনি, একটাকেই নাম বললেই বুঝতে পারি, এটা কোনো সন্দেহ নেই। এবং যে কোনো মানুষ ফুটপাতে বসে ফল বিক্রি করছে কি করছে সকলেই আপনাকে জানে। মানে মানুষের একটা আহ সর্বান্তকরণ ভালোবাসা আপনার দিকে আছে, এটা বেশ বোঝা যায়। এটা নিয়ে আপনি মানে থাকবেন শেষ পর্যন্ত, মানুষের নিশ্চয়ই মানুষের কাছাকাছি থাকতে পেরেছেন বলে এটা তৈরি হয়েছে। এটা খুব ভালো লাগেছে আমার, সবসময় ভালো লেগেছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমি আজকের মতো আমাদের অনুষ্ঠানটা শেষ করছি, গুটিয়ে আনছি। আচ্ছা, ঠিক